গত পর্বে আমরা দেখেছিলাম রাশেদ ইবুদের সাথে তাদের পাড়ায় যায়। সেখানে রাশেদের সাথে পরিচয় হয় শফিক ভাইয়ের। শফিকও ইবুদের দলে রাশেদকে দেখে একটু অবাকই হয়। সব থেকে বেশি অবাক হয় এইটুকু বয়সে রাশেদের রাজনৈতিক সচেতনতা দেখে। এছাড়াও আমরা গত পর্বে 1971 সালের কিছু রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারি। গত পর্ব শেষ হয়েছিল 25শে মার্চ রাতে ইবুর কী অভিজ্ঞতা হয়েছিল সেটা নিয়ে। চলুন, মোটামুটি ছোটোখাটো একটা ব্রিফিং হয়ে গেল গত পর্বের। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমার বন্ধু রাশেদের 4র্থ পর্ব। রাত্রে ভালো ঘুম হয়নি। সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। দেখি সবাই রেডিওর সামনে মুখ কালো করে বসে আছে। রেডিওতে প্রথমে ইয়াহিয়া খান বক্তৃতা দিল ইংরেজিতে, তাই কিছু বুঝলাম না। আব্বা যেভাবে একটু পরে পরে মাথা নাড়তে লাগলো মনে হলো খুব খারাপ জিনিস বলছে। আম্মা জিজ্ঞাসা করলেন, কি বলছে গো? বলছে সব দোষ শেখ মুজিবের, দেশটাকে ধ্বংস করতে যাচ্ছিল, কোনো মতে রক্ষা হয়েছে, এখন তাকে শাস্তি দিতে হবে। শেখ মুজিব এখন কোথায় আছে? বলছে তো অ্যারেস্ট করেছে, সত্যি কি মিথ্যা কিছু জানি না। আম্মা শুকনো মুখে বসে রইলেন। ইয়াহিয়া খানের বক্তৃতার পর রেডিওতে একজন ঘোষণা দেওয়া শুরু করলো, শহরে কারফিউ, শহরের ঘরের বাইরে বের হলেই গুলি করা হবে, ইত্যাদি ইত্যাদি। রেডিওতে যারা কথা বলে তারা সবসময় খুব সুন্দর করে কথা বলে, কিন্তু এই লোকটাকে দেখে মনে হলো কোন জঙ্গল থেকে ধরে এনেছে। উচ্চারণ এত খারাপ যে শুনলে বমি চলে আসে। আব্বাও বিরক্ত হয়ে বললেন, এই বন্ধ করো তো, বন্ধ করো রেডিওটা। আমি ঝাঁপিয়ে পড়ে রেডিওটা বন্ধ করে দিলাম। বাইরে এসে দেখি রাস্তায় লোকজন খুব বেশি নেই। যারা আছে তারা সবাই সেখানেও রেডিও ঘিরে দাঁড়িয়ে আছে। বিবিসি, রেডিও অস্ট্রেলিয়া শোনার জন্য অপেক্ষা করছে। আমি ইংরেজি বুঝি না, তাই খানিকক্ষণ ঘোরাঘুরি করে দেয়ালে পা ঝুলিয়ে বসে রইলাম। একটু পর দেখলাম একটা মিছিল এলো। অন্য দিন মিছিল যেরকম হেঁটে হেঁটে যায়, আজকে সেরকম নয়, একবারে ছুটে ছুটে যাচ্ছে। একেই মনে হয় জঙ্গি মিছিল বলে। মিছিলের শেষের দিকে কম বয়সী ছেলেরা, তাদের হাতে রাইফেল, কোমরে গুলির বেল্ট। এত তাড়াতাড়ি এই ছেলেগুলো গুলি বন্দুক কোথায় পেল? সত্যি সত্যি কি তাহলে যুদ্ধ শুরু হবে এখন, যেটাকে গৃহযুদ্ধ বলে? উত্তেজনায় আমার বুক কাঁপতে থাকে। সারাটা দিন যে কেমন করে কেটে গেল টেরই পেলাম না। শুধু গুজব আর গুজব, কি হচ্ছে কেউ জানে না। এক একজন এক একটা গুজব নিয়ে আসে। একবার শুনি প্রচণ্ড যুদ্ধ, পাকিস্তানিরা তো প্রায় স্যারেন্ডারই করে ফেলেছে। আরেকবার শুনি ঢাকা শহরে পাকিস্তানিরা দখল করে ফেলেছে, শহরে এখন লক্ষ লক্ষ মৃতদেহ। কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা কিছুই বোঝার উপায় নেই। রেডিওতেও কিছু বলে না। আকাশবাণী কলকাতা শুধু আমার সোনার বাংলা গানটি বাজিয়ে বন্ধ করে দিয়েছে, বাকি সব অনুষ্ঠান বন্ধ। মনে হয় বাইরের পৃথিবীরও কেউ কিচ্ছু জানে না। এভাবেই কোনো রকমে দিনটা কেটে গেল। রাতে আবার কিছু কিছু গুজব এলো, কিছু ভালো কিছু খারাপ, কোনোটাই বিশ্বাস করা যাচ্ছিল না। রাতে বিবিসি থেকে একজন বলল ঢাকায় নাকি খুব অবস্থা খারাপ, ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ যাকে পেয়েছে মেরে শেষ করে দিয়েছে। সঠিক সংখ্যা কেউ বলতে পারে না, কিন্তু ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে। পরদিন বিকেলবেলা অবিশ্বাস্য একটা ব্যাপার ঘটে গেল। বিকেলের দিকে হঠাৎ চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে মেজর জিয়াউর রহমান নামের একজন বলল বঙ্গবন্ধু ভালো আছেন, তাকে নেতা করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, এখন স্বাধীনতা যুদ্ধ হচ্ছে, আর কোনো ভয় নেই। শোনামাত্র সবাই আনন্দে চিৎকার করে উঠল। তার মানে পাকিস্তান একতরফা মারছে না, আমাদের সৈন্যরাও যুদ্ধ করছে। আমরা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকি। কে জিতবে যুদ্ধে, কে? মেজর জিয়াউর রহমান নামের মানুষটার জন্যে গর্বে আমাদের বুক ফুলে উঠল। বারবার সে বঙ্গবন্ধুর কথা বলছে। তাহলে পাকিস্তানিরা নিশ্চয়ই বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করতে পারেনি। বঙ্গবন্ধু নিশ্চয়ই সবাইকে বলছে কেমন করে যুদ্ধ করতে হয়। তাহলে তার কোনো ভয় নেই। একদিন 2 দিন করে সপ্তাহ কেটে গেল। আস্তে আস্তে সব খবর পৌঁছাতে শুরু করেছে। প্রথম খবরটি হলো সবচেয়ে খারাপ খবর, পাকিস্তানিরা আসলেই বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অন্য খবরগুলিও ভালো না। ঢাকায় 25শে মার্চের রাতে নাকি হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে। যে যুদ্ধ শুরু হয়েছিল সেটা কমে এসেছে ইয়াহিয়া খান আর ভুট্টো যখন বঙ্গবন্ধুর সাথে আলাপ আলোচনার ভান করছিল। আসলে তখন হাজার হাজার পাকিস্তানি সৈন্যকে নিয়ে এসেছে, তারপর খুব ঠান্ডা মাথায় আক্রমণ করেছে। বাঙালি সৈন্যদের কাছে অস্ত্র রাখতে দেয়নি, তাই ঢাকার সবচেয়ে বড় যুদ্ধ করেছে পুলিশেরা রাজারবাগে। লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে। পৃথিবীর
সব দেশ পুরো ব্যাপারটা বেশ কৌতূহল নিয়ে লক্ষ্য করছে, কিন্তু কেউ পাকিস্তানিদের থামাতে এগিয়ে আসছে না। পাকিস্তানিরা দু হাতে চোখ বন্ধ করে শুধু মানুষ মেরে যাচ্ছে। প্রথম দিকে আমাদের এই ছোট্ট শহরটাই যেরকম টগবগে একটা উত্তেজনা ছিল, এখন সেরকম উত্তেজনা নেই বললেই চলে। তার বদলে সবার ভেতরে কেমন একটা ভয় জায়গা করে নিচ্ছে। স্কুলে মুক্তিবাহিনীর একটা ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল, ছেলেরা সেখানে ট্রেনিং নিত। সেই ট্রেনিং সেন্টারটা উঠে গেল। যারা নেতা ছিলেন, গলা কাঁপিয়ে বক্তৃতা দিচ্ছিলেন, তাদেরকেও আর দেখা যাচ্ছে না। সবাই নাকি আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। শহরে কোনো পুলিশ নেই। একদিন দিন দুপুরে মস্ত একটা ডাকাতি হয়ে গেল। আমরা বাসায় বসে শুনতে পেলাম প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। সব মিলিয়ে পুরো শহরটাই কেমন যেন একটা আতঙ্ক আতঙ্ক ভাব। বড় বড় শহরগুলি পাকিস্তানি সৈন্যরা এসে দখল করে নিয়েছে। আমাদের এই ছোট শহরটাতেও এসে যাবে যে কোনো দিন। সবাই শহর ছেড়ে গ্রামের দিকে চলে যেতে শুরু করেছে। আম্মা একদিন আব্বাকে বললেন, শুনছো, সবাই যে গ্রামে চলে যাচ্ছে। আব্বা কিছু বললেন না। আমরাও কি যাব? আব্বা লম্বা একটা নিঃশ্বাস ফেলে বললেন, কোথায় যাব আমরা? দেশের বাড়ি। আব্বা দুর্বলভাবে হেসে বললেন, এখন কি রাস্তাঘাট কিছু আছে, নাকি যাওয়ার কোনো উপায় আছে? দেশের অবস্থা শুনতে পাচ্ছ না? একদিন রাতে দিলীপের বাবা আমাদের বাসায় এলেন। দিলীপের আব্বা আব্বার সাথে একই কলেজে পড়ান। আমরা কাকু বলে ডাকি। দিলীপের বাবা এমনিতে দেখতে খুব সুন্দর। একবার নাটক হয়েছিল, সিরাজউদ্দৌলার অভিনয় করেছিল তিনি। দেখে মনে হচ্ছিল সত্যি বুঝি একজন রাজা। এখন অবশ্য তাকে দেখতে কেমন যেন লাগছে। চুল উস্কো খুস্কো, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ লাল। মনে হয় কতদিন থেকে যেন ঘুমাননি। বাবাকে বললেন, আজিজ, কাল চলে যাচ্ছি। আব্বা বললেন, সত্যি? হ্যাঁ, যা খবর পাচ্ছি আর থাকা যায় না। আব্বা মাথা নাড়লেন। কাকু বললেন, কারো জীবনের কোনো গ্যারান্টি নেই, কিন্তু হিন্দু কিংবা আওয়ামী লীগের কেউ হলে আর কোনো রক্ষা নেই। ছেলে মেয়ে নিয়ে কেমন করে এত বড় বিপদের ঝুঁকি নিই বলো তো? আব্বা জিজ্ঞাসা করলেন, কেমন করে যাবে? এখান থেকে বাসে করে নদীর ঘাট পর্যন্ত, সেখান থেকে নৌকায় নদী পার হয়ে বাকিটা পথ হেঁটে। বর্ডার পর্যন্ত পৌঁছাতে কতদিন লাগবে ঠিক জানি না। 1 সপ্তাহ থেকে 10 দিন। 10 দিন? কাকু শুকনো মুখে বললেন, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে কী যে হবে ভগবানই জানেন। আব্বা বললেন, তুমি যাও, কে জানে তোমাদের পিছু পিছু হয়তো আমাদেরকেও আসতে হবে। কাকু গলা নামিয়ে বললেন, শোনো, কাউকে বলে যাচ্ছি না, শুধু তোমাকে বললাম, তুমি যদি পারো বাড়িঘরের দিকে একটু খোঁজ রেখো। আব্বা মাথা নেড়ে বললেন, আমি রাখবো। কাকু মাথা নেড়ে একটু হাসার চেষ্টা করলেন। বললেন, ধরে রাখলাম সবই গেছে, প্রাণে বেঁচে থাকলেই আমি খুশি। কাকু আব্বাকে কী সব কাগজপত্র দিয়ে যাওয়ার সময় বাবাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে গেলেন। ভাঙা ভাঙা গলায় বললেন, আমার ছেলে মেয়েদের জন্য একটু প্রার্থনা করো। করব, তুমিও খোদার উপর ভরসা রেখো, খোদা এত বড় অবিচার সহ্য করবে না। কাকু ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আব্বা আবার জিজ্ঞাসা করলেন, কাল কাল কখন রওনা দেবে? ভোরে, খুব ভোরে। ভেবেছিলাম খুব ভোরে ঘুম থেকে উঠব, কিন্তু তবু দেরি হয়ে গেল। লাফিয়ে উঠে বসলাম আমি। দিলীপরা কি চলে গেছে এর মাঝে? আমি বিছানা থেকে হাত মুখ না ধুয়ে ছুটলাম ওদের বাসার দিকে। যাওয়ার আগে একবারও যদি দেখা না হয় তাহলে কেমন করে হবে? গিয়ে দেখি ওরা তখনও চলে যায়নি, তবে সবাই বের হয়েছে। বাসার সামনে 2টা রিক্সা দাঁড়িয়ে আছে, এখনই চলে যাবে। আমাকে দেখে দিলীপ ছুটে এলো। তার চোখ লাল, শার্টের হাতা দিয়ে নাক মুখ চোখ মুছে বলল, আমরা বাস্তুহারা হয়ে যাচ্ছি রে। বাস্তুহারা? হ্যাঁ, যাদের কোনো বাড়ি ঘর থাকে না তাদেরকে বাস্তুহারা বলে। এই তো তোদের বাড়ি। একটু পরে আর থাকবে না, রাস্তায় ঘুমাতে হবে, চিড়া খেয়ে থাকতে হবে। চিড়া? হ্যাঁ, শুধু চিড়া। দিলীপকে কেমন যেন হতচ্ছাড়ার মতো দেখাচ্ছে। হঠাৎ ফ্যাস ফ্যাস করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই বলে, আমি যেতে চাই না রে, আমি ইন্ডিয়া যেতে চাই না। আমি কি বলবো বুঝতে পারলাম না। আমার চোখেও হঠাৎ পানি চলে আসলো। দিলীপ কোনো মতে কান্না থামানোর চেষ্টা করে বলল, যারা যারা হিন্দু তাদের সবাইকে মিলিটারিরা মেরে ফেলেছে, আমরা এখন কোথায় থাকবো? আমি বললাম,
দেশ যখন স্বাধীন হবে তখন আর কোনো হিন্দু মুসলমান থাকবে না, ততদিন আমরা মনে হয় মরে ভূত হয়ে যাব। কেন মরবি? আমরা যে হিন্দু, তাই রাস্তায় যদি আমাদেরকে ধরে তাহলে আমরা বলবো আমরা মুসলমান। বাবা আমাদের সবার একটা করে নাম ঠিক করে রেখেছে, মুসলমান নাম। আমারটা কিন্তু আমি নিজে ঠিক করেছি। শুনবি কি নাম? কি নাম? রকিবুল হাসান। আমি দিলীপের দিকে তাকালাম। রকিবুল হাসান আমার ভালো নাম, সবাই আমাকে ইবু বলেই ডাকে, তাই ভালো নামটার কথা মনেই থাকে না। দিলীপের মনে আছে। দিলীপ হঠাৎ এসে আমাকে ধরে ভেউ ভেউ করে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলছে, আমার মরতে ইচ্ছা করে না রে, একেবারেই মরতে ইচ্ছা করে না। মরবি কেন? ছি, আমি জানি আমরা সবাই মরে যাব, সবাই, সবাইকে মেরে ফেলবে মিলিটারি, আমাদের সবাইকে মেরে ফেলবে, আমাদের সবাইকে মেরে তোদেরকেও মেরে ফেলবে। আমার মেসোমশাইকে মেরে ফেলেছে, শুম্ভদা ছিল তাকেও মেরে ফেলেছে, আমি জানি আমাদেরকেও মেরে ফেলবে। দিলীপ হাউ হাউ করে কাঁদতে থাকে। দিলীপের বাবা এসে দিলীপের হাত ধরে নিয়ে গেলেন। কাকিমা এসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে একবার বুকে জড়িয়ে ধরলেন। তাকে দেখতে একটু অন্যরকম লাগছিল, বুঝতে পারছি না কেন। দিলীপের বোন শিপ্লাদি আজ একটা শাড়ি পরেছেন। আমার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলেন, তারপর কোনো কথা না বলে রিকশায় উঠলেন। তাদের হাতে বেশি জিনিস নেই, ছোটোখাটো কয়েকটা ব্যাগ আর কি, পানির বোতল একটা আছে। দিলীপ একটা বই শক্ত করে ধরে রেখেছে। কি বই এটা? রাস্তা দিয়ে চলে যাওয়ার পর আমি হঠাৎ বুঝতে পারলাম কাকিমাকে কেন দেখতে অন্যরকম লাগছে। কাকিমার কপালে কোনো সিঁদুর নেই, দেখে যেন কেউ বুঝতে না পারে যে তারা হিন্দু। আমি রাস্তায় দাঁড়িয়ে কাঁদবো না করেও কাঁদতে শুরু করলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু ঠিক আমার দুঃখ লাগছিল না। আমার কেমন যেন রাগ উঠছিল, ভয়ঙ্কর রাগ, ভয়ঙ্কর ভয়ঙ্কর রাগ।